যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রাণপ্রিয় জেফরি ভাই? আশা করি ভালো আছেন। ভালোবাসার আরেকটা নাম ভৌতিক কথা। ভাই, আপনার কণ্ঠে গল্প না শুনলে সত্যি কিছু ভালো লাগে না ভাই। ভৌতিক কথা জীবনের একটা অংশ হয়ে গেছে ভাই। সব কিছু বাদ দিতে পারি, কিন্তু ভৌতিক কথা বাদ দেওয়া সম্ভব নয়। ভৌতিক কথা হলো হাজার মানুষের আবেগের অনুভূতি ভাই। আপনি আমাদের এত সুন্দর ঘটনা কালেক্ট করে শোনান, খুব বেশি ভালো লাগে। এবার আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম রাসেল, আমি মালয়েশিয়ান টেলিকঙ্গ শহর থেকে বলছি। আমার দেশের বাড়ি বরিশাল, রাজাপুর, ঝালকাঠি। ভাই, আমি সেই প্রথম থেকে ভৌতিক কথার সাথে আছি। ভৌতিক কথার একজন বাংলা ফ্যান ভাই। লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আপনি আপনার মতো করে সাজিয়ে পড়ে শোনাবেন। আগে আমার 7টি ঘটনা শেয়ার করা হয়েছে ভৌতিক কথায় ভাই। লাইভ শুনতে পারি না, প্রতিদিন সকালে উঠে ডাউনলোড করে রাখি, আর অফিসে বসে বসে সারাদিন শুনি ভৌতিক কথা ভাই। আর একটা কথা, কখনো হারিয়ে যান না আমাদের মাঝ থেকে। অনেক কথা বলে ফেললাম, এখন ভুল ঘটনাতে চলে যাই। এখন আমি যে ঘটনাটা শেয়ার করবো এটা আমার নিজের লেখা ঘটনা। গল্পের নাম পরিত্যক্ত কিতা পাশা জমিদার বাড়ি সিজন 2। চারপাশ দিয়ে হাজারো শয়তান, তার ভিতরে 5 জন লোক বসে আছে। বসে বসে শুধু একটা দোয়া পড়তে শুরু করছে, আর কাকে যেন ডাকছে। হাজারো কারিন জিনের আতঙ্ক, শুধু মারামারি, কাটাকাটি, অনেক মানুষের চিৎকার। পারবে কি তারা জমিদার বাড়ির অভিশাপ শেষ করে মানুষকে বাঁচাতে? সে কি আসবে? না, তারা নিজেরাই শয়তানের ছেলে মুসাব্বিতের নামে বলি হবে। তো চলুন শুনে আসি সে ভয়ঙ্কর পরিত্যক্ত জমিদার বাড়ি সিজন 2। মনে আছে তো সেই জমিদার বাড়ির সেই ঘটনাটা? যদি বলে না থাকে তাহলে শুনে আসতে পারেন আগে 741তম পর্ব, 762তম পর্ব এবং 771তম পর্বে শুনে আসুন, না হলে এই ঘটনার কিছুই বুঝতে পারবেন না। আগে যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করছি। কি মনে আছে 4 বন্ধু মিলে জমিদার বাড়িতে ঘুরতে গিয়েছিল? রাসেল, সোহেল, শুভ, বাইনুল, তারা গিয়ে জমিদার বাড়িতে ফেসে গিয়েছিল। তারপর সুলাইমান জিন তাদের বাঁচিয়ে নিয়ে আসে আর তাদের প্রস্তুত থাকতে বলে ভয়ঙ্কর এক যুদ্ধের জন্য। তারপর সুলাইমান জিন চলে যায়। তারপর রাসেল সাহেব বলে উঠল, শুভ, এখন তো আমরা এই ঘটনার সাথে জড়িয়ে গেছি, কি করবি রে? তখন শুভ বলে উঠল, রাসেল, যেহেতু জড়িয়ে গেছি তো আমরা প্রস্তুতি নিতে হবে ঠিকঠাক মতো। তখন সবাই বলে উঠল, আমাদের প্রস্তুতি নিতে হবে। তখন রাসেল বলে উঠল, সোহেল, তোর এক কাকা আছে না কবিরাজ? তখন সোহেল বলে উঠল, হ্যাঁ, কিন্তু কেন? তখন রাসেল বলল, আমরা সবাই কবিরাজি শিখবো, না হলে আমরা কিছু কিন্তু করতে পারবো না। তখন সবাই মিলে বলে উঠল, হ্যাঁ, সবাই শিখবো, আর আমাদের কাছে তো সুলাইমান জিন আছে, তার কাছ থেকে কিছু শিখতে হবে। তখন রাসেল বলল, আমরা আজকের পর থেকে আর দেখা করবো না, কেমন? তোমরা সবাই প্রস্তুতি নিও, তোরা সবাই কবিরাজি শিখবি, কিভাবে এই জমিদার বাড়ির অভিশাপ শেষ করতে হবে। আমাদের ঠিক এই জায়গায় বসে আবারও দেখা হবে। শুভ তখন বলল, আচ্ছা, আবারও দেখা হবে ঠিক এই জায়গাতে। তারপর তারা চলে গেল। তারপর শুভর বাইনুল কবিরাজি শেখার জন্য রাঙামাটি চলে গেল, আর রাসেল এবং সোহেল বাবুল কবিরাজের কাছে চলে গেল কবিরাজি শিক্ষার জন্য। রাসেল সমস্ত কিছু কবিরাজের কাছে গিয়ে খুলে বলল। বাবুল কবিরাজ সবকিছু শুনে হতভম্ব হয়ে গেল। বাবুল কবিরাজ বলল, এই কবিরাজি তো আমি কাউকে শিখাই না, যা তোদের শিখাবো, আমি সব সময় তোদের পাশে থাকবো। রাসেল এর মধ্যে সুলাইমান জিনকে ডাকি আরো অনেক কিছু শিখে তারা একে একে সবাই একজন আরেকজনের বড় বড় কবিরাজ হয়েছে। তারা এর মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখলো। জমিদার বাড়ি ওদের হাত ছানি দিয়ে ডাকছে আর স্বপ্নের মধ্যে বলছে, তোরা প্রস্তুতি নিয়ে নে, তোদের সবাইকে আমাদের খোদা মুসাব্বিতের নামে বলি দিব। বাট তারা এগুলো কোনো রকম আমলে নেয় না, তারা তাদের মতো করে শুধু শিখেই যাচ্ছে। এভাবে চলে গেল প্রায় 9টা মাস। তারপর তারা সবাই এক জায়গায় হয়েছে, আর তারা সুলাইমান জিনের মাধ্যমে শুনতে পেয়েছে ওখানে নাকি একটা ভয়ঙ্কর কাপালিক তান্ত্রিক আছে, সে নাকি গ্রাম থেকে বাচ্চাদের এনে বলি দিচ্ছে মুসাব্বিত শয়তানের নামে। আর এই অমাবস্যায় একসাথে নাকি 12টা শিশু বলি দিবে মুসাব্বিতের নামে। তখন রাসেল বলে উঠল, তাহলে তো তার সাথে যুদ্ধ করতে হবে। তখন সুলাইমান জিন বলে উঠল, কারণ এখন তোমাদের শত্রু কাপালি, তোমাদের বলি দিবে। তখন রাসেল বলে উঠল, আচ্ছা, দেখা যাবে কে কাকে বলি দেয়। তখন সুলাইমান জিন বলে উঠল, তোমরা সবাই প্রস্তুতি নিয়ে ফেলবো। তখন সোহেল বলে উঠল, আবার সবাই তৈরি আছি।
রাতে যে যার মতো করে ঘরে চলে গেল এবং রাতে রাসেল স্বপ্নে দেখলো একটা ভয়ঙ্কর লোক তাদেরকে বলছে, আর 2 দিন পর তোদের সবাইকে আমার প্রভুর নামে অবশ্যই বলি দেব। তখন রাসেল স্বপ্নের মধ্যে বলল, দেখা যাবে কে কাকে বলি দেয়, সময় হলে দেখা যাবে। তখন রাসেল এর ঘুম ভেঙে গেল। তখন রাসেল সবাইকে ফোন দিল, শুভ, মাইনুল, সোহেল সবাই তখন বলল, আমরাও সবাই একই স্বপ্ন দেখেছি। তখন রাসেল সুলাইমান জিনকে হাজির করলো, তারপরে জিজ্ঞেস করলো এই কাপালিকের নাম কি তার। তখন সুলাইমান জিন বলল, এই কাপালিকের নাম নির্মল কাপালিক, অনেক শক্তিশালী কাপালিক, হাজার হাজার জিন তার বসে আছে। তখন রাসেল বলে উঠল, আচ্ছা দেখা যাবে। তারপর সেই জিনটা চলে আসলো। তারপর তারা যাবে সেই জমিদারের বাড়িতে। তখন ওরা দেখলো যে ওদের গার্লফ্রেন্ড সব কয়টা এসে হাজির হয়েছে। তখন রাসেল বলে উঠল, তোমরা আসছো কেন? হ্যাঁ। তখন শুভর গার্লফ্রেন্ড আনিকা বলে উঠল, আমরা গেলে সমস্যাটা কি? তখন রাসেল বলে উঠল, লামিয়া তুমি এখানে কেন আসছো? তোমার কি জানো না আমাদের যেখানে যেতে হবে সেখানে কিন্তু মৃত্যুপুরী। তখন লামিয়া বলে উঠল, অসুবিধা কি? আমরা মেয়ে বলে কি দুর্বল? মোটেও না, আমাদেরকে দুর্বল ভেবো না, আমরা অনেক কিছু পারি করতে। তখন সোহেল বলে উঠল, আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে কিন্তু আমরা বেঁচে ফিরতে নাও পারি। তখন সোহেলের গার্লফ্রেন্ড লাকি বলে উঠল, তোমরা না বাঁচলে আমরা বেঁচে কি করবো? যখন ভালোবেসেছি মরতে হলে একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো। তখন রাসেল বলে উঠল, ওরে আমার ভালোবাসা রে, আজকাল তো এরকম ভালোবাসা পাওয়াই যায় না। তখন শুভ বলে উঠল, মামা চল ওদেরকে নিয়ে যাই। তখন রাসেল বলল, তুই কি কিছু বুঝতে পারছিস না? আমাদের সবার কি বিপদ হতে পারে কি বুঝতে পারছিস না? তখন রাসেলের গার্লফ্রেন্ড লামিয়া বলে উঠল, বিপদ হলে আমরা বুঝবো, মরলে আমরা একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। তখন রাসেল বলে উঠল, তো চলো আর কি করবা। সবাই মিলে রওনা দিল। রাস্তায় বসে তারা অনেক মজা করলো। রাসেল বলল, মেয়েরা বোঝে কম, চিল্লায় বেশি। তখন মেয়েরা সবাই বলে উঠল, তোমরা বেশি বোঝো আর চিল্লাও বেশি। তখন রাসেল বলে উঠল, সোহেল ওটার কথা মনে আছে তো? তখন সোহেল বলে উঠল, সব ঠিক আছে, অসুবিধা নেই। তখন তারা সবাই মিলে সুলাইমান জিনকে স্মরণ করতে থাকলো। আর সুলাইমান জিন চলে আসলো এবং তখন মাইনুল বলে উঠল, বন্ধু কিভাবে কি শুরু করবে? সুলাইমান তখন বলে উঠল, তোমাদের শুরু করতে হবে না, তোমাদের ওই জমিদার বাড়ি টেনে নেবে। তখন রাসেল বলে উঠল, না আমরা নিজেরাই ওখানে যাব, গিয়ে সবকিছু সামনাসামনি করব। তখন সুলাইমান জিন বলল, আচ্ছা চলো পরিত্যক্ত জমিদার বাড়িতে। আর এই মেয়েগুলিকে আনছো কেন? তখন রাসেল বলে উঠল, ওরা আমাদের গার্লফ্রেন্ড, ওরা যেতে চাচ্ছে, আমরা কি করব? অনেকটা বাধ্য হয়ে নিয়ে এসেছি। তখন সোহেলের গার্লফ্রেন্ড বলে উঠল, ভাইয়া আপনি কার সাথে কথা বলছেন একা একা? তখন রাসেল বলে উঠল, এটা আমাদের বন্ধু জিন। তখন রাসেল গার্লফ্রেন্ডের লামিয়া বলে উঠল, তাকে সামনে আসতে বলেন, একটু একটু দেখি, কখনো তো জিন দেখিনি। তখন রাসেল বলে উঠল, আচ্ছা তাকে সামনে আসতে বলছি, ঠিক আছে। তখন সুলাইমান জিনকে বলল, আপনি সামনে আসেন তো বন্ধু। তখন সুলাইমান জিন সামনে হাজির হলো। তখন লামিয়া বলল, এ তো দেখি মানুষের মতো। তখন সুলাইমান জিন বলল, এটা আমার আসল চেহারা নয়, আমার আসল চেহারা অনেক বেশি ভয়ঙ্কর। তখন রাসেল বলল, আচ্ছা বাদ দাও এইসব, চলো পরিত্যক্ত জমিদার বাড়িতে যাই। তখন সুলাইমান জিন রাসেলের কানে কানে বলল সবকিছু, কিন্তু কাকতালীয় নয়। তখন রাসেল বলল, কি বলতে চান বন্ধু, বুঝিয়ে বলুন তো। তখন সুলাইমান জিন বলল, এই মেয়েগুলো তোমাদের মৃত্যুর কারণ হতে পারে। আচ্ছা মেয়েরা যে জমিদার বাড়িতে যাবে আগে কখনো যেতে পারতো? তখন সুলাইমান জিন বলল, ওদের টেনে আনা হচ্ছে, কাপালিক চাইছে ওদের দিয়ে তোমাদের বলি দেওয়া হবে। তখন রাসেল বলল, বন্ধু এখন কি করা যায়? তখন সুলাইমান জিন বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, চলো আগে চলে যাই। তখন সবাই মিলে চলে গেল সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে এবং বাড়ির সামনে এসে সেই জীর্ণ শীর্ণ গেট খুলতে ক্যাচ ক্যাচ করে শব্দ করে গেটটা খুলে গেল। তখন তারা সবাই ধীরে ধীরে জমিদার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। তখন একটা জিন ওদের সামনে এসে উপস্থিত হলো আর বলে উঠল, শিকার নিজে নিজে চলে এসেছে বলি হবার জন্য। তখন রাসেল বলে উঠল, শয়তান আমরা বলি হতে আসেনি, তোদের শেষ করতে এসেছি। তখন জিনটা বলল, দেখা যাবে কে কাকে আনে, গরু অপেক্ষা করছি। ঠিক তখনই সোহেল জিনটাকে সুরা পরে একটা থাপ্পড় মারলো আর বলে উঠল, শয়তান তোর গুরু কাপালিকে বল
ওর মৃত্যু চলে এসেছে। তখনই শয়তানটা বিলীন হয়ে যায় আর বলে যায়, এটা তোদের দেখা শেষ দেখা নয়, তোরা আয়, সব কিছুর প্রতিশোধ নিব। তখন লামিয়া বলে উঠল, ভাইয়া আপনি কিভাবে কি করলেন? তখন সোহেল বলল, কিছু না, বাদ দাও, চলো আমরা জমিদার বাড়িতে ঢুকি। আস্তে আস্তে ওরা জমিদার বাড়িতে ঢুকলো। তখন সোহেলের গার্লফ্রেন্ড বলে উঠল, দেখো লামিয়া, কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ, তাই না? আর তারা আমাদেরকে আনতে চেয়েছিল না। তখন রাসেল মনে মনে বলে উঠল, তোরা তো আমাদের মারতে এসেছিস। তখন লামিয়া বলে উঠল, তুমি কি বলছো? তখন রাসেল বলে উঠল, কই কিছু না তো। তখন লামিয়া বলল, ও আচ্ছা। তখন তারা সবাই মিলে বলে উঠল, শয়তান কাপালিক, কোথায় তুই? তোর সাহস থাকলে বের হ। তখন ওরা শুধু অট্টহাসির শব্দ শুনল। কাপালিক অট্টহাসি দিয়ে বলছিল, আয়, তোদের জন্যই তো অপেক্ষা করছি রে। তখন রাসেল বলে উঠল, সবার শরীর বন্ধ করেছো কি? হ্যাঁ। তখন সবাই বলে উঠল, আরে সেটা তো আগে করেছি। তখন রাসেল বলল, তাহলে চলো। তখন তারা আস্তে আস্তে করে গুপ্ত কুঠিরের দিকে চলে গেল। আর তারা গুপ্ত কুঠিরে গিয়ে দেখলো একটা পাগলের মতো লোক বসে আছে। তখন রাসেল বলল, শয়তান কাপালিক, আমরা এসে গেছি, আজকে তোকে আর তোর প্রভুকে শেষ করব। তখন কাপালিক হেসে উঠলো। তখন লামিয়া বলে উঠল, চেহারাটা কি বিচ্ছিরি, আর দাঁত কয়টা কি পুরো কালো হয়ে গেছে। আরো বলল, আপনি হাসেন না, আপনার মুখ দিয়ে গন্ধ আসছে। তখন কাপালিক আর কিছুই বলল না, হাসি থামিয়ে দিল। আর তখন শুভ বলে উঠল, শয়তান, তোর যত শয়তান আছে না, আজ সবাইকে ডাক, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আর যে বাচ্চাগুলো আনছে না, ওগুলো কোথায়? তখন তাদের একটা কথা মনে পড়ে গেল, যে সুলাইমান জিন কই। তখন কাপালিক বলল, যেহেতু তোরাই বড়ি দেওয়ার জন্য লাফালাফি করছিস, এখনই তোদের বড়ি দিব আমার প্রভু মুসাব্বিতের নামে। তখন রাসেল মাইনুরের কানে কানে বলল, মামা, ওই কথা কি মনে আছে? বাবুল কবিরাজ যে বলেছিল জমিদার বাড়ি ঢোকার আগে জমজমের কূপে পানি ছিটে দিতে। এটা তো নাপাক জায়গা, এখানে তো সে আসতে পারবে না, বা আমাদের সাহায্য করতে পারবে না কেউ। তখন মাইনুল বলে উঠল, মা, সেইটা তো মনে নাই। তখন রাসেল বলে উঠল, মামা, আমি কাপালিককে দেখছি, ঠিক আছে, তুই আর শুভ গিয়ে কাজটা করে পান যা। তখন মাইনুল বলে উঠল, ঠিক আছে। এটা বলে শুভকে নিয়ে চলে গেল। তখন কাপালিকে বলল, কে বললি, ভয় পেয়েছিস নাকি? ওরা কি পালিয়ে যাচ্ছে নাকি? পারবে না, কোথাও পালিয়ে যেতে পারবে না। আজকে তোমাদের সবাইকে বলে দিব, তোদের সবাইকে আমি বাচ্চা বলে দিব। আমি পৃথিবীর সবচাইতে শক্তিশালী কাপালি খাবো। তখন রাসেল বলে উঠল, শয়তান, কে পালাবে তোর মৃত্যু আনতে গেছে, বুঝতে পেরেছিস? কেউ পালায়নি। আর আজ আমাদের নাম, তোকে সহ পুরো শয়তান বাহিনীকে শেষ করব। তখন কাপালিক অট্ট হাসি দিল। তখন মাইনুল আর শুভ চলে আসলো। আর তখন রাসেল বলল, সব হয়ে গেছে। তখন মাইনুল বলল, হ্যাঁ হয়েছে। তখন কাপালিক বলল, দাঁড়া, তোদের এখন শেষ হওয়ার টাইম হয়ে গেছে, এখনই তোদের বলে দেব। এই বলে কাপালিক বিড় করে কি যেন পড়লো, আর হাজার হাজার জিন পিশাচ এসে হাজির হলো। তখন রাসেল দুটো গোল দাগ দিল, একটাই ওদের গার্লফ্রেন্ডকে বসিয়ে দিল আর বলল, তোমরা এখান থেকে বের হবে না, ঠিক আছে, আমি না বলা পর্যন্ত। আর শুভ, সোহেল, মাইনুল একা একা গোল দাগ দিয়ে বসে পড়ো। আর রাসেলও বসে পড়লো। আর ওরা সবাই মিলে সুলাইমান জিনকে স্মরণ করলো। তখন সুলাইমান জিন হাজির হলো, আর সাথে সাথে অনেক জিন আসলো। তখন রাসেল বলে উঠলো, বন্ধু, এরা কারা? তখন সুলাইমান জিন বলল, বন্ধু, এরা আমার অনুসারী জিন। তখন শুরু হলো এক ভয়াবহ যুদ্ধ। কি সেই যুদ্ধ, একটা মারে আরেকটা আসে। তখন সুলাইমান জিন কি যেন পরে রীতিমতো ফু দিল। তখন সুলাইমান জিনের এক ভয়ঙ্কর রূপ নিল। তখন রাসেল বলল, বন্ধু, আপনি এত ভয়ঙ্কর কেন? এইটা আপনার কোন রূপ? তখন সুলাইমান জিন বলল, বন্ধু, আমি এখন আমার আসল রূপে আসলি। আমার আসল রূপে আসলে তোমার সহ্য করতে পারতে না। তখন সুলাইমান জিন একটা তানোয়ার হাতে নিয়ে অনেকে জিনকে মেরে ফেললো এবং সব খারাপ জিনকে মেরে ফেললো। তখন কাপালিক হাসতে শুরু করলো আর বলল, এতে এখনই আমার প্রভু আসে না। তখন রাসেল বলল, ডাক তোর প্রভুকে। তখন কাপালিক বিড়বিড় করে কি যেন পড়লো। তখন একটা দানব জিন এসে হাজির হলো। দেখতে কুমিরের মতো, খুব বাজে চেহারাটা তার, এবং হাতে অনেকগুলো জিন হাজির হলো। তখন সুলাইমান জিন বলল, বন্ধু,
তোমরা সবাই চোখ বন্ধ করো। তখন সবাই চোখ বন্ধ করলো। রাসেল আস্তে আস্তে চোখ খুললো। সুলাইমান জিন একটা ভয়ঙ্কর রূপ নিল, বিশাল আকারের রূপ নিল এবং 4টা হাত বেরিয়ে আসলো। তখন সুলাইমান জিন আর সেই দানব জিনটার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। এর মধ্যে ওরা দেখলো তখন ওদের গার্লফ্রেন্ড গোল দাগটা কেটে কাপালিককে টেনে বের করে ফেলেছে। তখন রাসেল আর ওরা সবাই মিলে দাগটার থেকে রীতিমতো বেরিয়ে গেল আর ওরা কাপালিককে বাড়তে শুরু করলো। কাপালিক বাইর খেয়ে রীতিমতো শুধু হাসতে শুরু করলো। তখন ওরা ওদের গার্লফ্রেন্ড সবাইকে লক্ষ্য করলো শয়তানের দ্বারা পজেসড হয়ে গেছে। ওদের গার্লফ্রেন্ডরা এসে ওদেরকে মারছে আর বলছে আমার পুকুর গায়ে হাত দিবি না, আমার পুকুর গায়ে হাত দিবি না। তখন সুলাইমান জিন বলল, বন্ধু এটা কি করলা তোমরা? সুলাইমান জিন এদিকে তাকিয়ে আছে। তখনই সে দানব জিনটা এসে সুলাইমান জিনকে বন্দি করে ফেললো। আর তখন কাপালিক হাসতে শুরু করলো। সে কি অট্ট হাসি। তখন কাপালিক বলে উঠলো, এটাই তো চেয়েছিলাম। তখন ওরা বলল, কাপালিক তুই কাজটা ভালো করলি না। তখন কাপালিক অট্ট হাসি দিয়ে বলল, এখন তোদেরকে কে বাঁচাবে? এই বলে এক জায়গায় নিয়ে গেল। সেখানে নিয়ে যারা দেখলো 16টা বড়ি দেওয়ার বেদি আর দেখলো 12টা বাচ্চা নিয়ে হাজির হয়েছে। 12টা বাচ্চা 12টা বেদির সামনে বসালো আর ওদের নিয়ে বসিয়েছে। তখন কাপালিকে যজ্ঞ করা শুরু করলো আর 16টা নরমন্ডু তখন কাপালিকে বঞ্চ পড়া শুরু করলো। একটা একটা করে বঞ্চ ভাঙে লাঠি দিয়ে আর একটা একটা করে বাচ্চা অটোমেটিক্যালি বেদির উপরে বাঁধা আটকে যায়। তখন রাসেল ওরা হাসি দেওয়া শুরু করলো আর বলল, কাপালিক আমাদেরকে এতই শক্তিহীন ভাবছ? হ্যাঁ, আমরা এটাই চেয়েছিলাম, না হলে বাচ্চাদের খুঁজেই পেতাম না। আমরা 1 বছরে কি শিখলাম বলো? এটা বলার পর কাপালিক বলল, কি করবি বল? এখানে কোনো ভালো জিন আসতে পারবে না। কি করতে পারবি বল? এটাকে আমাদের মন্ত্র দিয়ে মায়াজাল বানানো, এটা কেউ নষ্ট করতে পারবে না। তখন রাসেল আর সোহেল বলল, পারবে একজন, আর সে হলো বাবুল কবিরাজ। তখন ওরা বলল, গুরু গুরু কোথায়? আপনি আসেন গুরু, আসুন না। ঠিক তখন একটা কোটাল খুলে গেল। ভাই আজ এখানে শেষ করলাম। পরের পর্বে অবশ্যই এটা শেষ করব। শেষ পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আর এটা সিজন 1 সিরিজ আকারে দেওয়ার কথা ভাবছিলাম, বাট হলো না। ভাই অনেকদিন ধরে অসুস্থ ছিলাম, তাই দেরি হয়ে গেল। সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা বেশি বেশি কমেন্ট করে লিখলে অন্যরকম ভালো লাগে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ। সবাইকে অনেক 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 ভালোবাসা এবং লাভ ইউ প্রাণ প্রিয় জেফরি ভাই। আপনার জন্য অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। Oh my God, thank you very much for this story. স্টোরিটা আমার মনে আছে এক্স্যাক্টলি, অনেক সুন্দর একটা স্টোরি কিন্তু হয়েছিল গত কয়েক সম্ভবত 1 মাস আগে আমরা স্টোরিটা শুনেছিলাম। খুব সুন্দর, দারুণ। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরি অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড আই বিলিভ আপনাদের কাছে ভালো লাগবে, কষ্ট সার্থক হয়ে যাবে। অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ রাসেল হাওলাদার ভাই। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম, বা এই ঘটনার পরবর্তী অংশের অপেক্ষায় রইলাম। আশা করছি খুব দ্রুতই লিখে পাঠাবেন, বিকজ যত দ্রুত লিখে পাঠাবেন তত দ্রুতই রিশিডিউল করতে পারবো আর কি। সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় জেফরি ভাই, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। বাই বা না কেন, আমাদের সকলের দোয়া যে আপনার সাথে আছে। আশা করি আমার সকল লিসনার্স ভাই এবং বোনেরা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আমার এক বন্ধুর কাছ থেকে শোনা সত্যিকারের ঘটনা। আশা করি ঘটনাটি শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এখন একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম সাব্বির জমাদ্দার, বাসা বাগেরহাট জেলার বারুইপাড়া ইউনিয়নের বাগপুরা গ্রামে। এই ঘটনাটি অনেক আগের ঘটনা। এটা প্রায় 30 থেকে 40 বছর আগের সত্যিকার ঘটনা। আমার বন্ধুর দাদুর সাথে ঘটে যাওয়াটা রিয়েল স্টোরি। জেফরি ভাই, এখানে সমস্যা থাকার কারণে আমি সবার নাম ছদ্মনাম ব্যবহার করছি।
তো যাই হোক, ঘটনায় যাই। একদিন সন্ধ্যায় আমি আমার বন্ধু আড্ডা দিতে দিতে আমাদের এলাকার ব্রিজের উপরে যাই এবং সেখানে বিভিন্ন রকমের কথা বলতে থাকি। তখন আমি আমার বন্ধুকে আমাদের ভৌতিকতা প্ল্যাটফর্মের কথা বললাম। তাকে এই বলি যে প্ল্যাটফর্মের সকল প্রকার ভৌতিক সত্য ঘটনা সবই শেয়ার করা হয়, আর আমাদের প্রিয় জেফরি ভাই সুমধুর কণ্ঠে ঘটনাগুলোকে একেবারে যেন জীবন্ত করে তোলেন। তখন আমার বন্ধু বলল, আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আছে, আমি কি তোদের প্ল্যাটফর্মে সেই ঘটনাটি তোর মাধ্যমে শেয়ার করতে পারি? তখন আমি বললাম, অবশ্যই, তুমি আমাকে ঘটনাটি বলো, আমি আমার মতো করে ঘটনাটি লিখে পাঠিয়ে দেবো। আর জেফরি ভাই আমাদের ঘটনাটি মধুর কণ্ঠে পড়ে শোনাবেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আমার বন্ধু তখন বলল, ঘটনা বোঝার সুবিধার্থে আমি আমার বন্ধুর দাদুর ভাষায় বলছি। একদিন হঠাৎ আমি আমার ব্যবসায়িক কাজে ঢাকায় যাই। সেদিন আসতে আমার অনেক দেরি হয়ে যায়, মানে অনেক রাত হয়ে যায়, মানে অনেক বেশি রাত হয়ে যায়। আমি যখন ট্রেন থেকে নামি তখন প্রায় রাত 1টা কিংবা 2টো হবে। ট্রেন থেকে নেমে দেখি আমি ছাড়া ট্রেন স্টেশনে কেউই নেই। পুরো স্টেশন যেন জনমানবহীন, একটা গাড়ি কিংবা রিক্সাও নেই। তখন আমি কোনো কিছু না ভেবে আমার বোনের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমার বোনের বাসায় যেতে যেতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা, তাই আমি সহজে যাবার জন্য একটা শর্টকাট রাস্তা ধরি। জেফরি ভাই একটা কথা বলে রাখা ভালো, তখনকার রাস্তাঘাট কিন্তু এখনকার মতো এতটা ভালো ছিল না। তখন ছিল শীতকাল, আর আমার বোনের বাড়ি যেতে ছোট ছোট খাল পার হতে হয় বা মাঠ পার হতে হয়। তো যাই হোক, ঘটনায় চলে যায়। তখন আমি একা একা হাঁটতে থাকি। চারদিক যেন ঝিঝি পোকার ডাক ছাড়া আমার কানে কিছুই যেন আসছিল না। তখন আমি মনের সুখে হাঁটতে থাকি। হঠাৎ একটা খালের পাশে আমি চলে আসি। তখন আমি খালটি পার হওয়ার জন্য প্রস্তুতি নিই। তখন ছিল শীতকাল, তখন খালের পানি অনেকটা শুকিয়ে যায়, তাই আমার খাল পার হতে কোনো সমস্যা হয় না। আর আমার বোনের বাড়ি যাওয়ার জন্য এই রাস্তাটা অনেক কম, তাই আমি এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য চিন্তা করি। তো যাই হোক, আমি যখন ছোট খালটি পার হই তখন আমি দেখতে পাই কিছু লোক একটা মরা শ্মশান দাহ করছে। তখন আমি কিছু না ভেবে খালটি পার হয়ে যায়। খালটি পার হওয়ার পর আমি দেখতে পাই সেখানে কোনো লোক নেই, যেন এক বনকে সবকিছু হাওয়ার সাথে মিলিয়ে গেছে। এইটি দেখে আমি যেন প্রচণ্ড ঘাবড়ে যাই। তখন দেখতে পাই চিতার আগুন যেন পুড়তে থাকা মরাটি হঠাৎ করে উঠে বসলো আর আমার দিকে বিশ্রী ব্যাপারটা হাসি দিল। তখন আমার হার্টবিটটা যেন বেড়ে গেল, আমার দম যেন বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হলো। তখন আমি কিছু না ভেবে আল্লাহর নাম নিয়ে এক দৌড় দিয়ে খোলা মাঠের ভেতর দিয়ে দৌড়াতে থাকি। তখন পেছন থেকে কে যেন বলে উঠলো, কিরে, এত রাতে কোথা থেকে আসলি? একা একা বাড়ি যাবি? আমার সঙ্গে চলে যা। এই বলে বিশ্রাটা হাসি দিল। তখন যেন আমার প্রাণ যায় যায় অবস্থা। তখন আমি আল্লাহ বলে চিৎকার দিলাম এবং বাদ ছাড়িয়ে রাস্তায় এসে পড়লাম। এই সময় ভালোই যাচ্ছিল। আমি বাড়ির উদ্দেশ্যে তখন হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পর সামনে একটা বাঁশ ঝাড় আছে। সেখানে হঠাৎ করে দেখতে পাই কি যেন পা ঝুলিয়ে বসে আছে। তখন আমি আস্তে আস্তে সামনের দিকে যাই। যখন আমি সেই আবরটার কাছে যাই তখন যা দেখি তা দেখে আমার শরীর কেঁপে উঠেছিল। কি বিভৎস তার চেহারা! শরীর যেন অর্ধেকটা পড়ে গেছে, তার শরীর যেন একেবারে গোস্ত গড়ে গড়ে পড়ছে। সে যেন আমার দিকে তাকিয়ে হাসছে। তখন আমি দু চোখ বন্ধ করে জোরে একটা দৌড় দিলাম। তখন আমি দিশেহারা হয়ে জীবন বাঁচাতে দৌড়াতে থাকি। একটা সময় আমি আমার বোন বাড়িতে পৌঁছে যাই, আর তখন আমি ডাকতে থাকি। তখন বাড়ির ভেতর থেকে আমার বোন জামাই বের হয়ে আসলো। তখন আমি হাঁপাতে থাকি, আর যেই না আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে যাব ঠিক তখনই আমার মাথার উপর দিয়ে বিশাল কিছু একটা ঘরের উপরে উঠে এসে পড়লো। আর সাথে সাথে আমার দুজনেই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন পেছন ফিরে দেখি 2 পা ঝুলিয়ে মাথাটি তার পায়ের ভেতর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে, আর তার গা থেকে গড়ে গড়ে পড়ছে পচা করা মাংস। এই দৃশ্যটা তখন আমি আর সহ্য করতে পারলাম না। সাথে সাথে আমি এবং আমার বোন জামাই দুজনেই সেখানে বেহুশ হয়ে গেলাম। পরবর্তীতে চোখ করে দেখি আমি আমার বিছানায়। তারপর ভালো একজন আলেমানা হয়, সে ঝাড়ফুঁক করে, পানি পড়া দেয়। তারপর আমি অনেক দিন অসুস্থ ছিলাম, প্রায় 1.5 মাস অসুস্থ ছিলাম। এই বলে আমার বন্ধু ঘটনাটি শেষ করলো। ঘটনাটি অনেক বড়, আমি শর্টকাটে লিখে পাঠালাম। ভালো লাগলে পরবর্তী ঘটনা লিখে পাঠাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ভৌতিক কথার সাথে থাকবেন। দীর্ঘজীবী হোক ভৌতিক কথা।
ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিউটিফুল স্টোরিজ। সাব্বির জমাদার ভাই এখন পর্যন্ত উনি যতগুলো ঘটনা পাঠিয়েছেন আমার কাছে, প্রত্যেকটা স্টোরি ওয়াজ আউটস্ট্যান্ডিং, ক্রিপিয়েস্ট স্টোরি অ্যান্ড পারফেক্ট হরর স্টোরি আমরা যাকে বলি। দিস ইজ হোয়াট উই কল দ্য পারফেক্ট হরর স্টোরি। হোয়াট এ বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ সুপার বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ সাব্বির ভাই, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। আশা করছি এরকম ছোট ঘটনা হলেও সমস্যা নেই, বাট অবশ্যই ঘটনাটি মাস্ট বি দারুণ রকমভাবে লিখতে হবে, এটি আমি চাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো লাগলো। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার নাম মোহাম্মদ আকাশ, আমার বাড়ি মানিকগঞ্জ জেলায়। আমার জীবনে প্রথম কোনো ঘটনা লিখলাম, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার নিজের লেখা এটি ঘটনা। দুই বন্ধু, একজনের নাম শফিক, আরেকজনের নাম হলো রাসেল। তারা দুজন এটি রাজনৈতিক মিছিলে যোগদান করেছিল। তখন পুলিশ তাদের ধাওয়া করে। রাসেলের কাছে ছিল পিস্তল, তা দিয়ে পুলিশই পায়ে রীতিমতো গুলি করে দেয়। তখন পুলিশ কর্মকর্তাদের তাদের সাথে ধাওয়া করে। তখন তারা একটা জায়গায় লুকিয়ে থাকে এবং রাতে বের হয় এবং তারা দুইজন দৌড়াতে একটা চক দিয়ে চলে যায়। তার পাশে ছিল একটা গ্রাম। পুলিশ গাড়ির সাইলেন্ট বাজার শব্দ আসছিল। তখন রাসেল বলল, শফিক আর কত দৌড়াবো রে? তখন রাসেল বলল, ভাই দেখ, সামনে ঘরের মতো দেখা যাচ্ছে। তারা দুজনে এই ঘরের ভিতরে ঢুকে একটা জায়গায় বসে পড়ে। হঠাৎ রাসেলের মাথায় কিছু একটা ঘষা লাগে। তখন রাসেল বলল, ভাই আমার মাথায় কিসের ঘষা যেন লাগলো? তোর ফোনের লাইটটা জ্বালা। শফিক তখন লাইট জ্বালিয়ে দেখলো তার কালী মূর্তির কোরে বসে আছে, আর কালী মূর্তিটা ত্রিশূল রাসেলের মাথায় লাগছে। এটা দেখে তারা রীতিমতো দুজনেই ভয় দৌড় দেয়। সামনে দেখে একটা মেয়ে কান্না করছে। তারা দুটি মেয়ের কাছে গিয়ে বলল, কে তুমি, এখানে কি করো? তখন মেয়েটি বলল, আমার নাম রাইসা রায়, আর আমি পাশের এলাকায় থাকি। তখন রাসেল একটু বাথরুমের চাপ আসে। তখন একটু সাইডে চলে যায়। সেখানে ছিল একটা বট গাছ, তার মাথায় ঘষা লাগে। তখন সে হাত দিয়ে দেখে মেয়েদের কাপড়ের মতো কিছু একটা। তখন পকেট থেকে ফোন বের করে লাইট চালায়। উপরের দিকে ধরতে দেখতে পায় একটা মেয়ের লাশ গাছের সাথে ঝুলে আছে। তার বুকের দিকে তাকাতেই দেখতে পায় এটা একটা মেয়ে। রাইসা তখন রাসেল বলে দৌড় দিয়ে শফিকের কাছে চলে যায় আর দেখে শফিকের দেহ মেয়েটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে রাসেল জোরে জোরে চিৎকার দেয়। দৌড় দিয়ে পাশের একটা খেতে রীতিমতো চলে আসে এবং সেই খেতেই অজ্ঞান হয়ে যায়। হঠাৎ ফজরের আজানে ঘুমটা ভেঙে যায়। আমাদের নুরুল আমিন হুজুরের ঘুমটা ভেঙে যায়। তখন হুজুর বলল, এইটা কি স্বপ্ন ছিল? তারপর সে সালাত আদায় করতে যায়। এসে তার বন্ধু জিসানকে ডাক দেয়। তখন চারদিক থেকে সুগন্ধি যেন ছড়িয়ে পড়ে আর সামনে এক সুদর্শন যুবক হাজির হয়। তখন জিন বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নুরুল আমিন হুজুর বলল, আমি খুব চিন্তিত। জিসান বলল, কিন্তু কেন বন্ধু, তুমি কি নিয়ে চিন্তা করছো? হুজুর বলল, আমি একটা স্বপ্ন দেখলাম। তারপরে জিসানকে সমস্ত ঘটনা খুলে বলল। জিসান বলল, এইটা নিয়ে চিন্তা করা লাগবে না, যা হবে পরে দেখা যাবে। একটু পরে একটা লোক আসলো আর এসে বলল, নুরুল আমিন হুজুর কি বাসায় আছেন নাকি? হুজুর তখন বলল, এ আপনি, বাসা কোথায়? আর আমি নুরুল আমিন হুজুর। তখন লোকটি কান্না জড়িত কণ্ঠে বলল, হুজুর আমার ছেলেকে বাঁচান। তখন হুজুর বলল, বাঁচান মালিক তো আল্লাহ তাআলা, সে চাইলে সবই সম্ভব হবে, সবকিছু করে বলেন। লোকটি বলল, আমার নাম কাশেম, আমার বাসা 2 গ্রাম পরে। আমার ছেলে 2-1 দিন আগে আমাকে না বলে কোথায় যেন চলে গেছে, আর তাকে কোনোভাবেই যেন খুঁজে পাওয়া যায়নি। অন্য একদিন জ্ঞানহীন খোলা ময়দানে পাওয়া যায়। এলাকার বাসিন্দারা ধরাধরি করে তার বাসায় নিয়ে আসে, আর তার জ্ঞান ফিরে আসলে কোনো কথা বলে না। আমি কত করে বললাম, বাপ তোর কি হয়েছে, আমাকে বল, একটা কথা তো বল, কিন্তু সে যেন কিছুই বলল না। আর বারবার শুধু বলতো, ও আমাকে বাঁচতে দেবে না, ও আমাকে বাঁচতে দেবে না। এরপর আমি ওকে বললাম, কে বাঁচতে দিবে না? তখন ও বলল, সে অনেক ভয়ঙ্কর, আমাদের কাউকে বাঁচতে দিবে না। সেদিন সেভাবেই কেটে যায়। রাতের বেলা যখন আমরা সবাই ঘুমিয়ে পড়লাম, ফজরের আগে আমার ঘুমটা ভেঙে যায়। আমি একটা শব্দ পাই এবং দেখার জন্য লবের কাছে যাই। তাই আমি যা দেখলাম, আমার ছেলে আমার বাসায় গোয়াল ঘরে আর গরুর কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমাকে দেখার পর বলল, মোটা কণ্ঠে বলল, খাবি খাবি, অনেক মজা, খা খা। এই বলে আমার দিকে ছুড়ে মারে। আমি চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে পাশের লোকজন রীতিমতো ছুটে আসে আর আমাকে বলল, কি হয়েছে ভাই? তখন আমি বললাম, দেখেন ভাই,
আমার ছেলে কি হয়েছে? তখন তারা সবাই বলল, আপনার ছেলেকে হুজুর বা কবিরাজ দেখাতে হবে, বুঝতে পেরেছেন? তখন আমি আমাদের মসজিদের ইমামকে ডেকে আনি। ইমাম সাহেব আমার ছেলেকে পানি পড়া দিয়ে বলল, আমি তো জিন ভূত তারাই না, আমি একটা ঠিকানা দিচ্ছি, ওর নাম নুরুল আমিন হুজুর, তার কাছে অনেক শক্তিশালী জিন আছে, আপনি তার কাছে যান। এই বলে কাঁদতে লাগলো। তখন নুরুল আমিন হুজুর বলল, আমি কালকে যাব আপনার বাসায়, কেমন? রাতে আমার বন্ধু জিনের সাথে কথা বলে দেখি, এখন আপনি চলে যান। তারপর লোকটি চলে যায় আর হুজুর তার বন্ধু জিসান বন্ধুকে ডাক দেয়। সাথে সাথে জিসান চলে আসে আর বলে, হুজুর আমি সবই জানি। তখন হুজুর বলল, একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো ওই বাসায় কি সমস্যা, আমি একটু পরে আসছি, আপনি অপেক্ষা করুন। এই বলে চলে যায় জিসান জিন। 1 ঘন্টা পরে ফিরে আসলো, তার মুখে চিন্তার ছাপ ছিল। তখন হুজুর বলল, কি বন্ধু কি দেখলেন? তখন জিসান জিন বলল, সে ছেলেকে ইবলিসের নামে বলি দেওয়া হবে সামনে অমাবস্যায়। হুজুর বলল, হায় আল্লাহ, এখন কি করব? তখন জিসান জিন বলল, আমি একা তাদের সাথে পেরে উঠতে পারবো না, আপনি হান্নান জিনকে ডাক দেন। তখন হুজুর বলল, তাকে ডাক দিলে তো পরিবেশের ভারসাম্য ঠিক থাকে না। জিসান জিন বলল, এখন তো আর উপায় নেই, আপনি ডাক দেন। তখন হুজুর হান্নান জিনকে ডাক দিল। তখন হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল, মাটি কাঁপতে থাকলো, সাদা আলো প্রবেশ করলো ঘরে এবং সেখানে এক সুদর্শন যুবক দেখা গেল, যার মুখ দিয়ে তাকাতে এক ঘরের মধ্যে থেকে পড়ে যায় এবং হান্নানের ডাকে হুঁশ ফিরল। হান্নান বলল, কেমন আছো বন্ধু? এতদিন পর আমাকে স্মরণ করলে? হুজুর বলল, আপনাকে স্মরণ করতে চাই, আপনার আগমনে যে সমস্যা শুরু হয়ে যায়। তখন সেটা মুচকে হাসি দিল আর বলল, কি হয়েছে বন্ধু? তখন হুজুর সমস্ত ঘটনা খুলে বলল এবং এরপর হান্নান জিন বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজকের জন্য এতটুকু ভাই, বাকি অংশ খুব দ্রুত লিখে বানাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টোরি। অ্যান্ড ভালো ছিল স্টোরি, জাস্ট আপনি আর একটু বড় করে দেখতেন, অ্যাটলিস্ট 15-20 মিনিট নিয়ে গেলে বোধহয় ভালো হতো, তাহলে আপনার পরবর্তী শোনা মানে ঘটনা শোনার একটা আগ্রহ থাকতো। আশা করছি বুঝতে পেরেছেন। এনিওয়েজ চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জেফরি ভাই, ঘটনাটি আমি স্পেশাল এপিসোডে প্রচার হোক এটাই চাই। আমার নাম মনি, আমার জেলা কুমিল্লা। এই ঘটনাটি আমি আমার আঙ্কেলের মুখ থেকে শুনেছি। লেখা বা বানানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা বোঝার সুবিধার্থে আমি আমার আঙ্কেলের মতো করে বলছেন আমার আঙ্কেল। তো শোন মনি, আমি এই ঘটনাটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক ঘটনাটি আমি আমার চোখে দেখেছি। ঘটনাটি শুরু হয়, আমি একদিন মসজিদে নামাজ পড়ছিলাম। তখন জামেল নামের এক মধ্যবয়স্ক লোক এসে আমাকে বললেন, কবিরাজ সাহেব, আমার ভাইয়ের খুব খারাপ অবস্থা, আপনি দয়া করে আমার সাথে আসুন, আমার বাসায় চলুন। তখন আমি বললাম, আচ্ছা যাবো, তো আগে বলেন আপনার ভাইয়ের কি সমস্যা? তখন জামেল নামের সে লোকটি বলে উঠল, ভাই, একদিন রাতের বেলা কাজ থেকে বাড়ি ফেরার পথে ওকে কিছু লোক অজ্ঞান অবস্থা পায়, রাস্তার ধারে পড়ে থাকতে দেখতে পায়। তখন লোকগুলো আমাদের বাসায় আমার ভাইকে নিয়ে আসে। তখন আমি বললাম যে আমার ভাইয়ের কি হয়েছে? এখন ওই লোকগুলো বলল যে আপনার ভাইকে আমরা রাস্তার ধারে পড়ে থাকতে দেখেছি, এখানে নিয়ে আসলাম। তখন আমি আমার ভাইকে রুমে নিয়ে আসি এবং বিছানায় শুয়ে দিলাম। আমি লোকগুলোকে বললাম, আপনাকে ধন্যবাদ, আপনারা সবাই অনেক ভালো কাজ করেছেন, এখান থেকে চলে যান এখন। তখন লোকগুলো চলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। কালকে সকালে আমার ভাইয়ের জ্ঞান ফিরল এবং জ্ঞান ফেরার পরে কারোর সাথে কোনো কথা বললো না। খাবার টেবিলে গিয়ে 13টা রুটি খেয়ে ফেলে আর আমরা রীতিমতো হতভম্ব হয়ে গেছিলাম। আমার ভাই কখনো 3টা রুটির বেশি খেত না, কিন্তু সেই ভাই আজকে 13টা রুটি খেয়ে ফেললো, কিভাবে সম্ভব? তারপর থেকে কাজে যাওয়া বন্ধ করে দিল, কারোর সাথে কোনো কথা বলতো না, খাবার মাত্রা অনেক বেশি বাড়িয়ে দিল। এই ঘটনার 3 দিন যাওয়ার পরে আমার ভাই অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো, বাড়ির সবাইকে গালাগালি করতে লাগলো। তখন আমি কিছু বলতে গেলাম আমার ভাইকে, তখন আমার ভাই আমাকে সহ বাড়ির সবাইকে মারতে লাগলো। তারপর আমরা প্রতিবেশীদের ডেকে আমার ভাইকে শিকল দিয়ে বেঁধে ফেললাম। পরে আমার ভাইয়ের দিন দিন অবস্থা খারাপ হতে লাগলো। এখন আমি আপনাদের কাছে এসেছি, আমার ভাইকে বাঁচান, প্লিজ বাঁচান। এখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় নিয়ে চলো আমাকে। তখন জামি বলল, আচ্ছা আপনি আমার পিছু পিছু করেন, ঠিক আছে, পিছু পিছু আসেন। তখন আমি পিছু পিছু করতে লাগলাম।
এবং জামিনের সেই বাসায় গিয়ে পৌঁছালাম। বাসায় পৌঁছানোর পর জামিন আমাকে বলল, জি কবিরাজ, এটাই আমার বাড়ি। তখন আমি বললাম, তোমার ভাইয়ের রুমে নিয়ে চলো আমাকে। তখন জামিল আমাকে তার ভাইয়ের রুমে নিয়ে গেল। আমি রুমে প্রবেশ করার পরে জামিল ভাই আমাকে অকথ্য ভাষায় গানে গারাজ করতে লাগলো। সে বলল, কে রে বাচ্চা, জানোয়ারের বাচ্চা, এখানে কি করতে এসেছিস রে? আমাকে তাড়াতে কখনোই পারবি না। তা না বললাম, জামিল তুমি এই রুম থেকে চলে যাও। তখন জামিল বলল, আচ্ছা কবিরাজ, আমি চলে যাচ্ছি। জামিল যাওয়ার পরে আমি ওই জিনের সাথে রীতিমতো কথা বলতে লাগলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোর নাম কি, কোথা থেকে এসেছিস, কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? তখন ওই জিনটা বলল, আমার নাম নার্গিস, চিনতে পেরেছিস? আমি বললাম, তুই নার্গিস, যে সব থেকে খারাপ পড়ি? হ্যাঁ, আমি বল, এই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছিস? তখন নার্গিস বলে উঠল, এই ছেলেটি আমার তাল গাছের সামনে থেকে যাচ্ছিল, আমার ছেলেটিকে দেখে পছন্দ হয়ে যায়। তখন আমি ছেলেটিকে দেখে দিই, দেখা দেখি ছেলেটি আমাকে দেখে ভয় পেয়ে যায়, সিগারেট চালিয়ে দিল। আমি বিরক্ত হয়ে যাই, এই ছেলেটিকে একটা থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলি। তারপর আমি ছেলের শরীরে আসি। তখন আমি বললাম, নার্গিস, তুই ছেলেটাকে ছেড়ে চলে যা। তুই তো এই ছেলেটিকে ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছিলি, এই ছেলেটি ভয় পেয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? এই জন্য সিগারেটটা ধরিয়ে দেয়, আর এটা তো তোর দোষ। এই ছেলেটাকে ছেড়ে চলে যা। তখন নার্গিস বলল, না, আমি ওকে ছেড়ে যাব না, এই ছেলেকে আমার পছন্দ হয়েছে, আমি এই ছেলেকে নিয়ে যাব। তখন আমি বললাম, না নার্গিস, তোকে তো এই ছেলেকে ছেড়ে যেতে হবে, আমি বলে দিলাম, বুঝতে পেরেছিস? নাহলে কিন্তু আমি কিন্তু তোর উপর অত্যাচার চালাবো। এই বলে আমি নার্গিসের উপর অত্যাচার চালালাম এবং আমি চমচমের পানি ছেলেটির গায়ে ছুঁড়ে মারলাম এবং ছেলেটি রীতিমতো ছটফট করতে লাগলো এবং আমি সেই ছেলেটির কানের সামনে এসে কোরআন শরীফ পড়া শুরু করলাম এবং কোরআন থেকে আয়াত করতে লাগলাম। এসব সহ্য করতে না পেরে নার্গিস আমাকে বলে উঠলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চলে যাবো, বন্ধ কর বন্ধ কর। তখন আমি বললাম, আচ্ছা বল, তুই কি নিবি? তখন নার্গিস বলল, আমাকে একটা গরু এবং একটা ছাগল এবং 10 কেজি মিষ্টি যেতে হবে। তখন আমি বললাম, ওরা গরিব পরিবারের, ওদের কাছে এত টাকা পয়সা নেই, তুই শুধু একটা ছাগল আর 10 কেজি মিষ্টি পাবি, বুঝতে পেরেছিস? তখন নার্গিস বলে উঠলো, না, তাহলে আমি ওই ছেলেকে নিয়ে যাব। তখন আমি বললাম, নার্গিস, অনেক বেশি কিন্তু হচ্ছে। হ্যাঁ, এই বলে আমি আরো বেশি শাস্তি দেওয়া শুরু করলাম। আর সহ্য করতে না পেরে নার্গিস বললো, আচ্ছা আচ্ছা, আমি যাব, বন্ধ কর। তখন আমি বললাম, যাবি তো, তার প্রমাণ কি? নার্গিস তখন বললো, ওই তাল গাছের সামনে একটা ছাগল 10 কেজি মিষ্টি দেওয়ার পরে আমি তাল গাছে 3টা ডাল ফেলে দিয়ে যাবো। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর ছেলেটি অজ্ঞান হয়ে গেল। তারপর আমি জামিলকে ডাক দিয়ে বললাম, তোমার ভাই এখন সুস্থ হয়ে গেছে, এই তাবিজটি 7 দিন তোমার ভাইয়ের কনারে ঝুলিয়ে রাখবে, কেমন? আর তোমার ভাই কাজ থেকে ফেরার পরে এই তাল গাছে আছে ওই 10 কেজি মিষ্টি এবং ছাগল রেখে আসবে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, কিন্তু কোনোভাবে পেছন ফিরে তাকাবে না। তারপর আমি 101 টাকা কদিয়ানি দিয়ে চলে আসলাম। এই বলে আমার আঙ্কেল ঘটনাটি শেষ করলো। তারপর আমি 101 টাকা হাদিয়া নিয়ে চলে আসলাম। এই বলে আমার আঙ্কেল ঘটনাটি শেষ করলো। তো জেফরি ভাই, ঘটনাটি প্রচারযোগ্য হলে প্রচার করবেন এবং কততম এপিসোডে প্রচার করবেন দয়া করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ স্টোরি অ্যান্ড আশা করছি আপনার স্টোরি সবার কাছে বেশ ভালো লেগেছে। স্টোরি ওয়াজ ডেফিনেটলি অনেক ভালো স্টোরি, থ্যাংক ইউ। আসলে এরকমই হয়, রিয়েল স্টোরি ছোট হয় বাট ক্রিপি হয়, অ্যান্ড রিয়েল স্টোরি তো রিয়েল স্টোরি ভাই, এটা আসলে কখনো তুলনা করা যাবে না ফেক স্টোরির থেকে। সো রিয়েল স্টোরি কোনো তুলনা হয় না, এটা আমিও জানি, বাট ব্যাপারটা হচ্ছে সবসময় তার রিয়েল স্টোরি পাওয়া যায় না। সো এই জন্যই দেখা যাচ্ছে মানুষ কাল্পনিক গল্প লেখে, হোয়াট এভার ইট ইস, লিখতেই পারে। এটা আমি তো শেয়ার করে দিই, কাল্পনিক গল্প তো শেয়ার করি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনারা কিন্তু ইদানিং কম কমেন্ট করছেন, আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। আর ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি চেষ্টা করব যে আমাদের একটা লাইভ সেশন চলতে, মনে আছে 24 ঘন্টা লাইভ, সেটা ইনশাল্লাহ আমরা আবারও ওপেন করে দেবো। আপনারা 24 ঘন্টায় প্রতি কথাকে সাথে পাবেন ইনশাল্লাহ। সো এই হচ্ছে
বিষয় আমি আর দেরি করবো না, এখন চলে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আগামীকাল দেখা হবে নতুন এপিসোডে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।